প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব এইচএসসি জুলজি অর্থাৎ বায়োলজি দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় রুই মাছ সম্বন্ধে। আমরা এখানে একটা রুই মাছ দেখতে পাচ্ছি। এটি একটি ক্রাব জাতীয় মাছ, আমাদের দেশের খুব পরিচিত একটি মাছ। এটি বাংলাদেশ, ভারত, মায়ানমার বিভিন্ন স্বাদু পানির জলাশয়ে পাওয়া যায়। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবিও রোহিটা। শ্রেণীবিন্যাসে এর ফাইলাম হচ্ছে কর্ডাটা, ক্লাস হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, অর্ডার হচ্ছে কিপ্রিনিফর্মস, ফ্যামিলি হচ্ছে কিপ্রিনিডি, জেনাস হচ্ছে ল্যাবিও এবং স্পেসিস হচ্ছে ল্যাবিও রোহিটা। রুই মাছের আমরা বাহ্যিকভাবে এর মস্তক, চোখ, কানকো, মুখছিদ্র, নাসারন্ধ্র, বক্ষ পাখনা, পৃষ্ঠ পাখনা, শোণী পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা দেখতে পাই। এছাড়া রুই মাছের এই যে লম্বা আকৃতির মাছ বরাবর একটি রেখা দেখতে পাবো আমরা, এই রেখাটির নাম হচ্ছে ল্যাটেরাল লাইন বা পার্শ্ব রেখা। রুই মাছের আইস হচ্ছে ডার্মাল সাইক্লোয়েড আইস। এর দেহে পুরো এই যে আইসগুলো আছে, এই আইসগুলো হচ্ছে সাইক্লোয়েড আইস। এই সাইক্লোয়েড আইস দ্বারা সারা দেহ আবৃত থাকে। রুই মাছের রক্ত সংবহনতন্ত্রে আমরা বদ্ধ প্রকৃতির রক্ত দেখতে পাবো। রুই মাছের রক্ত সংবহনতন্ত্র মূলত রক্ত, এখানে আছে হৃৎপিণ্ড, ধমনীতন্ত্র বিদ্যমান এবং শিরাতন্ত্র বিদ্যমান। আমরা যদি আর একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো, দেখি আমরা একটু রুই মাছের ভিতরের অংশটা, যে কোনো মাছের। রুই মাছের হৃৎপিণ্ড মূলত এই যে হার্ট হৃৎপিণ্ড, এটা মূলত কানকো যে আছে, কানকোর পরের অংশ। মোটামুটি মাছের মধ্য অংশ বরাবর হৃৎপিণ্ডটা অবস্থিত নিচের দিকে। এই হৃৎপিণ্ড হচ্ছে বদ্ধ প্রকৃতির। এই হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত একমুখী ভাবে প্রভাবিত করে, এই জন্য এই হৃৎপিণ্ডকে ভেনাস হার্টও বলা হয়। দেখি আমরা একটু ভেনাস হার্ট কিরকম। এই যে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে একটা ভেনাস হার্ট, রুই মাছের হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের গঠনে আমরা দুইটি প্রকোষ্ঠ দেখতে পাবো, একটি হচ্ছে অ্যাট্রিয়াম আর একটি হচ্ছে ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল অলিন্দ এবং নিলয়। রুই মাছের এছাড়াও আরেকটি উপপ্রকোষ্ঠ আছে, এটির নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। রুই মাছের উপপ্রকোষ্ঠের নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। এছাড়াও হৃৎপিণ্ড যেখানে সমাপ্তি ঘটে, অর্থাৎ রক্ত সঞ্চালন যেদিক থেকে বের হয়ে যায় কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, সেটি হচ্ছে বালবাস আর্টেরিওসাস। বালবাস আর্টেরিওসাস। তাহলে রুই মাছ রক্ত সংবহনতন্ত্র হচ্ছে বদ্ধ প্রকৃতির। এর হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত একমুখী ভাবে প্রবাহিত করে, তাই এই ধরনের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বলা হয়। রুই মাছের হৃৎপিণ্ডের যে আবরণটা আছে, এই যে আবরণটা, এই আবরণটা হচ্ছে পেরিকার্ডিয়াল পর্দা দ্বারা আবৃত। এই আবরণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল পর্দা। রুই মাছের হৃৎপিণ্ডে কতগুলো কপাটিক বিদ্যমান। সেই কপাটিক যেটা একট্রিয়ালের মধ্যে বিদ্যমান, ভেনাস ভেনোসাস একট্রিয়াম, ভেনাস ভেনোসাস
আর অলিন্দ, এই যে সাইনাস ভেনোসাস আর এই যে এট্রিয়াম অলিন্দ, এর মাঝে এই কপাটিটি, এই কপাটিকা বিদ্যমান, এই কপাটির নাম হচ্ছে সাইনো এট্রিয়াল কপাটিকা। আর এই এট্রিয়াম আর এই যে ভেন্ট্রিওল এর মাঝে যে এই কপাটিকাটি, এই যে এক কপাটিকাটি, এই চিহ্নটি, এইটার কপাটিকা, এই কপাটিকার নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এই ভেন্ট্রিকল আবার এই বালবাস অ্যাট্রিয়াসের মাঝে যে এই কপাটিকাটি, এই কপাটিকার নাম হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। রুই মাছের এই যে হৃৎপিণ্ড, যদি আমরা রক্ত সংবহনে দেখি, এই রক্ত সংবহন হচ্ছে এক চক্রী। এক চক্রী আমরা তখনই বলবো যে সংবহনে রক্ত একবার মাত্র হৃৎপিণ্ডে প্রবেশ করে, একটি মাত্র চক্র সম্পন্ন করে, তাকে এক চক্রী সংবহন বলি। যদি আমরা হৃৎপিণ্ডে দেখতে পাই মাছের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, মাছের যে ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এই যে বালবাস অ্যাট্রিয়াস হয়ে আফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে, এই বালবাস অ্যাট্রিয়াস আফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে, এখান থেকে এই যে বালবার অ্যাট্রিয়াস থেকে যে ধমনীটা উৎপন্ন হয়, এই ধমনীটার নাম হচ্ছে আফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। এই আফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে কোথায় চলে যায়? ফুলকায় চলে যাবে রক্ত, এখান থেকে চলে যাবে ফুলকায়, কারণ মাছের এই পাশে আছে ফুলকাটা, সম্মুখ অংশটা, আর এই পাশে যদি পশ্চাৎ অংশটা ধরি তাহলে এই পাশে চলে যাবে কোথায়? আফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে ফুলকায় যাবে। সেখানে ব্যাপন প্রক্রিয়ায়, এখানে যে মনে করেন যে ফুলকা, ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসের বিনিময় হবে, বিনিময় হয়ে এই ফুলকা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটাকে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত করবে। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার কি হয়? ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, এই যে নালীটা আছে, মানে ফুলকা থেকে যে নালীটা বের হয়ে দেহে চলে যায়, এই নালীটার নাম হচ্ছে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী দিয়ে দেহের প্রতিটা কোষে কোষে পৌঁছে যাবে, দেহের প্রতিটা কোষে কোষে পৌঁছে, এবং দেহে বিপাকীয় কার্য সম্পাদন হওয়ার ফলে রক্ত যে বিপাকের ফলে চলন ফিরন বিভিন্ন কার্যক্রমের ফলে এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিণত হয়ে যায়। এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত শিরাতন্ত্রের মাধ্যমে, এই যেগুলো শিরাতন্ত্রের মাধ্যমে সাইনাস ভেনোসাসে এসে পৌঁছায়। তাহলে সাইনাস ভেনোসাসে এই দেহ থেকে দূষিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সাইনাস ভেনোসাসে যাচ্ছে। তাহলে এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে প্রবাহিত হয়ে আবার ফুলকায় যাচ্ছে, ফুলকা দিয়ে আফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে ফুলকায় যাচ্ছে, আবার ফুলকা থেকে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে দেহে যাচ্ছে অক্সিজেন সমৃদ্ধটা, আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিপাকীয় ফলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিণত হয়ে যাচ্ছে, এবার আবার শিরাতন্ত্রের মাধ্যমে আবার সাইনাস ভেনোসাসে আসছে। এইভাবে চক্রটা সম্পন্ন হতে থাকতেছে। আমরা যদি আরো একটু ক্লিয়ার দেখি তাহলে আমরা দেখতে পাবো, যেমন এখানে আমরা দেখছি আর একটু অন্য একটা ভালো স্পষ্ট চিত্র যদি আমরা দেখতে পাই, যেমন এখানে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে দেখেন যে হাড়টা হচ্ছে এখানে ছোট ছোট করে প্রকোষ্ঠ, এটা হচ্ছে বালবাস অ্যাট্রিয়াস, ঠিক আছে। এখানে এই যে ধমনীটা, এই ধমনীটার নাম হচ্ছে কি? আফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। আফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর মধ্যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ, এই যে সবুজ চিহ্ন করে দেওয়া আছে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, এটা কোথায় যাচ্ছে? ফুলকায় যাচ্ছে। হ্যাঁ, ফুলকাতে ব্যাপন প্রক্রিয়ায় এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হচ্ছে, এবং এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে সারা দেহে পৌঁছে যাচ্ছে, এই যে বডি ক্যাপিলারিসে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই বডিতে পৌঁছে যাচ্ছে, বডিতে এই যে চলতেছে, ফিরছে, খাচ্ছে, যাচ্ছে, প্রজনন করছে, বিভিন্নভাবে শক্তি অপচয় করছে, এর ফলে এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা দেহের মধ্যে কি হয়ে যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তে পরিণত হয়ে যাচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আবার কি হচ্ছে? এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বিভিন্ন শিরাতন্ত্রের মাধ্যমে, এই যে শিরাতন্ত্রগুলো আছে, এই শিরাতন্ত্রের মাধ্যমে হৃৎপিণ্ডে চলে আসতেছে। এইভাবে রক্ত সংবহন প্রক্রিয়া চলতে থাকতেছে। আর হৃৎপিণ্ডে যেহেতু শুধু একবার মাত্র রক্ত, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আসতেছে পাম্পিং হওয়ার জন্য, শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এবং একমুখী ভাবে প্রবাহিত হচ্ছে, এই জন্য এই হৃৎপিণ্ডটাকে ভেনাস হার্ট
বলে আখ্যায়িত করেছেন বিজ্ঞানীরা। তাহলে আমরা কি জানলাম, যে রুই মাছ এর হৃৎপিণ্ড হচ্ছে আমাদের ভেনাস হৃৎপিণ্ড, এবং এর রক্ত হচ্ছে এক চক্রী বা এক বর্তনী। শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই প্রবাহিত হয় হৃৎপিণ্ডের মাধ্যমে, আর এর হৃৎপিণ্ডে একবার রক্ত আসে পাম্পিং এর জন্য, আর রক্ত কার্বন ডাইঅক্সাইড রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়, এটা হচ্ছে ফুলকায়, মাছের ফুলকায়। মানুষের যেমন কথা হয় ফুসফুসে, আর মাছের বেলায় রক্ত পরিষ্কার হয় ফুলকায়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়, এটা ফুলকায়। রুই মাছের সিলেবাসে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে পটকা। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পটকা। পটকার অবস্থানটা আগে আমি দেখে নিই, কোথায় অবস্থান করে আছে। ঠিক পটকাটা এই যে সুইম ব্লাডার, এটা হচ্ছে পটকা। এটা আসলে 3D পিকচার, এই জন্য ভার্চুয়াল ভাবে দেখাচ্ছে। ন্যাচারাল ভাবে যদি আমরা একটু দেখি এই পটকা, তাহলে পটকার মধ্যে আমরা মাঝখানে খাঁজ দেখতে পাবো, এবং এই নালীটা আমরা মাঝখানে দেখতে পাবো। তা আমরা এখানে শুধু ভার্চুয়ালের জায়গায় আমরা দেখে নিলাম যে পটকাটার অবস্থানটা কোথায়। এরপরে আমরা পটকাতে চলে যাই। এই যে পটকা, পটকা এরকম হয়ে থাকে। আবার আরেকটু যদি আমরা ভালো পিকচারের দিকে যাই, এই যে রুই মাছের পটকা বা সুইম ব্লাডার বা ইয়ার ব্লাডার। এই পটকায় আমরা দেখতে পাবো অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। অর্থাৎ আমরা যদি পটকার দিকে খেয়াল করি, তাহলে পটকার প্রকোষ্ঠ পাবো আমরা দুইটা, একটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠ আর পশ্চাৎ প্রকোষ্ঠ। এই পটকার দুই প্রকোষ্ঠের মাঝে একটি নালী আছে। এই নালীটির নাম হচ্ছে নিউমেট্রিক নালী। নালীটির নাম হচ্ছে কি? নিউমেট্রিক নালী। পটকার যদি আমরা কাজ দেখি, তাহলে আমরা দেখতে পাবো পটকার সাহায্যে মাছ পানিতে ভাসতে পারে। পটকা গ্যাসের উৎপাদন এবং পুণ্য শোষণ দ্বারা দেহের ও পানির যে আপেক্ষিক গুরুত্ব সেটা নিয়ন্ত্রণ করে। এই জন্য এই পটকাকে আবার হাইড্রোস্ট্যাটিক অঙ্গ বলা হয়। খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কমাকে, যে হাইড্রোস্ট্যাটিক অঙ্গ কাকে বলা হয়। তখন বলতে হবে পটকার মধ্যে যে গ্যাসের উৎপাদন ঘটে এবং গ্যাসের পুণ্য শোষণ ঘটে, যার দ্বারা দেহের ও পানির আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ হয়, তাই পটকাকে হাইড্রোস্ট্যাটিক অঙ্গ বলা হয়। আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে বলে মাছ নিচে নিচে বিভিন্ন তাই স্থির অবস্থান করতে পারে। এই পটকা শ্রবণ এবং শব্দ উৎপাদনকারী অঙ্গ হিসেবে কাজ করে। এই পটকা শ্বসন ও সংবেদী অঙ্গ হিসেবেও কাজ করে। পটকা শ্রবণ, প্রতিধ্বনি ও শব্দ উৎপাদনে সক্ষম। এছাড়াও এই পটকা চাপ সংগ্রাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এটা মাছের মধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা করে চলে এই পটকা। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা কি আলোচনা করলাম? আমরা রুই মাছ সম্বন্ধে আলোচনা করলাম। রুই মাছের বাহ্যিক গঠন। তারপর আমরা আলোচনা করলাম রুই মাছের হৃৎপিণ্ড, যেটাকে ভেনাস হার্ট বলা হয়। আর তারপরে আমরা আলোচনা করলাম রুই মাছের পটকা সম্বন্ধে আলোচনা করলাম, এবং আমরা এটাও দেখলাম যে রুই মাছের হার্ট কোথায় অবস্থান করে, হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে, হার্ট বা হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে, রুই মাছের পটকা কোথায় অবস্থান করে। তারপরে এছাড়াও এখানে রুই মাছের স্পাইনাল কর্ড, ব্রেন দেখা যাচ্ছে, কিডনি, তারপরে যে ওভারিজ, ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, তারপরে যে লিভার হৃৎপিণ্ডের ঠিক উপরে, তারপর গিলস, এগুলো আমরা দেখতে পেলাম। এছাড়া আমরা রুই মাছের যে রক্ত সংবহন কিভাবে ঘটে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিভাবে পরিণত হয়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ কিভাবে রক্ত হয়, এটা সম্বন্ধে জানলাম। আমরা
আজকে রুই মাছের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ সম্বন্ধে জানলাম। তোমরা এগুলো চর্চা করবে এবং বেশি বেশি পড়বে, তাহলে বেশি মনে থাকবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী ভিডিওগুলো পেতে RS মিডিয়া ক্লাসরুম তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।